হিউম্যান ফিজিওলজি প্রথম চ্যাপ্টার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এর উপরে ক্লাস হবে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশন। মানুষ এই পৃথিবীতে অবস্থান করে মানুষ এবং সমস্ত ধরনের উন্নতিশীল জীব মানে উন্নত প্রকৃতির যে সকল জীবগুলো আছে প্রত্যেকে খাবার খাচ্ছে এবং এই খাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এনার্জি পাওয়া। ঠিক আছে, তাহলে সাপোজ এটা মানুষ হিউম্যান, এ কোন প্রকৃতির খাবার খায়? মেনলি তিন প্রকৃতির খাবার খাবে। এক, কার্বোহাইড্রেট, দুই, প্রোটিন, তিন, লিপিড বা ফ্যাট। যে কোনো প্রকৃতির খাবার খাক না কেন এই খাবার থেকে এনার্জি নিতে হবে। এনার্জি পেতে হবে, এটাই এই মানুষের কি হচ্ছে মুখ্য উদ্দেশ্য আছে। এবার এই এনার্জি পাওয়ার জন্য ওর দেহের মধ্যে বেশ কিছু প্রসেস সম্পন্ন হচ্ছে। ওই প্রসেসের মধ্যে একটি হচ্ছে ডাইজেশন এবং একটি হচ্ছে অ্যাবজর্পশন। তো ডাইজেশন কাকে বলবো? মানব দেহে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো জটিল প্রকৃতির খাদ্য সরল প্রকৃতির খাদ্যে পরিণত হচ্ছে ওর দেহের বিভিন্ন উৎসেচক এর সাহায্য নিয়ে এবং ওর দেহের কোষের মধ্যে বিপাকযোগ্য খাদ্যে রূপান্তরিত হবে। ঠিক আছে, যে প্রক্রিয়ার মধ্যে হবে সেটাকে আমরা ডাইজেশন বলবো। হ্যাঁ, তো ডাইজেশন কি মেনলি অ্যাকর্ডিং টু লোকেশন অনুযায়ী দুই ভাগে ভাগ করা হচ্ছে। দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইন্ট্রা সেলুলার ডাইজেশন আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। তো ইন্টারসেলুলার ডাইজেশন, ঠিক আছে, অর্থাৎ কোন সেলের মধ্যে যখন ডাইজেশনটা সম্পন্ন হবে। ডাইজেশন মানে হচ্ছে সাপোজ কি হচ্ছে যে এটা একটা মাংসের পিণ্ড আছে, তাহলে ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এই মাংসের পিণ্ডটা, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম, ফর্ম আছে, জটিল ফর্ম আছে। ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এটা সিম্পল ফর্মে রূপান্তরিত হয়ে যাবে, সরলতম গঠনে পরিণত হয়ে যাবে। ওকে, কমপ্লেক্স ফর্ম, সিম্পল ফর্ম। তো ইন্টারসেলুলার ডাইজেশন কাকে বলবো? এই প্রক্রিয়াটি যখন কোনো অনুন্নত প্রকৃতির জীব দেহের মধ্যে সম্পন্ন হবে। অর্থাৎ
একটি সেলের মধ্যে যখন ডাইজেশন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, ঠিক আছে, তখন সেটা আমরা বলবো ইন্টারসেলুলার ডাইজেশন, সেলের মধ্যে সম্পন্ন হচ্ছে। যেরকম তাদের ক্ষেত্রে এটা দেখা যাবে পরিফেরা, নিডেলিয়া, এদের ক্ষেত্রে দেখা যাবে। আর এক্সট্রা সেলুলার ডাইজেশন কি হচ্ছে, যখন এই প্রক্রিয়াটি মানে ডাইজেশন প্রক্রিয়াটি এলিমেন্টারি ক্যানেল বা কোনো ক্যানেলের মধ্যে সম্পন্ন হচ্ছে, কোনো জীব দেহের মধ্যে, সেলের মধ্যে না, ক্যানেলের মধ্যে সম্পন্ন হচ্ছে, তাহলে সেটা হয়ে গেল এক্সট্রা সেলুলার ডাইজেশন। এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে? এটা হিউম্যানের ক্ষেত্রে দেখা যাবে। আচ্ছা, এবার ডাইজেশনের টাইপস, এটা তো হচ্ছে লোকেশন অনুযায়ী অ্যাকর্ডিং টু প্রসেস। প্রসেস দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, আর একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। তো মেকানিক্যাল ডাইজেশনটি কি? যখন কোন উন্নত ধরনের জীব, যেমন মানুষ, ও কি করছে, নিজের জিভ, দাঁত, এগুলোর মাধ্যমে কোনো জটিল প্রকৃতির খাদ্যকে সরল প্রকৃতির খাদ্যে পরিণত করবে, তাহলে এই প্রক্রিয়াকে বলবো মেকানিক্যাল ডাইজেশন বলবো। আর কেমিক্যাল ডাইজেশন কাকে বলবো? যখন কোনো উন্নত ধরনের জীব, যেমন মানুষ, ও জটিল প্রকৃতির খাদ্যকে, খাদ্যের সঙ্গে কোনো এনজাইম বা কোনো উৎসেচক মিশিয়ে দিয়ে একে সরল ফর্মে রূপান্তরিত করে দিবে, একে আমরা বলবো কেমিক্যাল ডাইজেশন। ঠিক আছে? আচ্ছা, আমরা তো ডাইজেশনের সম্বন্ধে কি হচ্ছে ঠিক সংক্ষিপ্ত আইডিয়া পেলাম। এবার আমরা জানবো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন ডাইজেশনের মাধ্যমে যে সরলতম গঠনে এসেছে খাদ্যের অংশটা, এই কি হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে এলিমেন্টারি ক্যানেল থেকে, সাপোজ কি হচ্ছে যদি এটা এই ক্যানেলের মধ্যে এই খাদ্যটা আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে এই ক্যানেল থেকে এই প্রাচীরটাকে ভেদ করে দিয়ে, ওয়ালটাকে ভেদ করে দিয়ে এর রক্ত এবং লসিকার সঙ্গে মিশে যাবে, ব্লাড অ্যান্ড লিম্ফ এর সঙ্গে কি হচ্ছে, মিশে যাচ্ছে, সেল আছে, এখানে কি হচ্ছে, ব্লাড আছে, লিম্ফ আছে, এগুলোর সঙ্গে কি হচ্ছে, মিশে যাচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে, একে আমরা বলবো অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন ইন হিউম্যান বডিতে ম্যাক্সিমাম পরিমাণে কোথায় কোথায় সম্পন্ন হচ্ছে? নাম্বার 1, স্টোমাক, জল, অ্যালকোহল, শর্করা জাতীয় যে খাদ্য আছে সেগুলো কি হচ্ছে, ম্যাক্সিমাম পরিমাণে এই স্টোমাকে অ্যাবজর্ব হয়ে থাকে। 2 নম্বর, স্মল ইন্টেস্টাইন, আচ্ছা, যে প্রোটিন জাতীয় খাদ্য আছে, মানে জটিল প্রকৃতির
খাদ্য আছে, ঠিক আছে। এই খাদ্যগুলো কি হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে ম্যাক্সিমাম পরিমাণে অ্যাবজর্ব হয়, ঠিক আছে। আর লার্জ ইন্টেস্টাইন, 3 নম্বর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এখানে কি হচ্ছে যে শাকসবজি প্রকৃতির খাবারগুলো আছে, ঠিক আছে, নিরামিষ জাতীয় প্রকৃতির যে খাদ্যগুলো আছে সেগুলো লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হবে। এখন মানুষ কি হচ্ছে যে মাংস খাচ্ছে, তাহলে মাংস কি হচ্ছে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব করে, আর লার্জ ইন্টেস্টাইনে শাকসবজি যেগুলো খাচ্ছে এগুলো কি হচ্ছে অ্যাবজর্ব করে। এটা মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে, আর এটা তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে, মানে স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইনের কাজ। তাহলে মানুষের ক্ষেত্রে দুইটাই আছে বলে দুটারই কাজ কি হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এটা তো হলো লোকেশন, কোথায় কোথায় দেখা যাচ্ছে। এবার টাইপস। তো এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ অ্যাবজর্পশন, দ্বিতীয় নম্বর হচ্ছে প্যাসিভ অ্যাবজর্পশন। অ্যাক্টিভ অ্যাবজর্পশন কাকে বলবো? যখন এই খাদ্য অর্থাৎ সিম্পল ফর্মে যে খাদ্যটা আছে এই খাদ্যটা এই ওয়ালটাকে পার করার জন্য বেশ কিছু সাহায্য নেবে। একটি হচ্ছে এনার্জি, 2 নম্বর ফেরিয়ার অর্থাৎ বাহক শক্তি বাহক, এন্ড 3 নম্বর এনজাইম বা উৎসেচক। এই 3 ধরনের জিনিসের কি হচ্ছে যে সাহায্য নিয়ে এই সরলতম গঠনের যে খাদ্য আছে সেটা ব্লাড কিংবা লিম্ফের সঙ্গে মিশে যাবে। এটাকে আমরা বলবো অ্যাক্টিভ অ্যাবজর্পশন, সক্রিয় বিশেষণ শ্বসন, ঠিক আছে। আর প্যাসিভ অ্যাবজর্পশন কি হচ্ছে? যখন এই খাদ্যের সরলতম অংশ ব্লাড এবং লসিকাতে মিশার জন্য কোনো ধরনের এনার্জি, ক্যারিয়ার, বাহক এবং এনজাইম বা উৎসেচকের সাহায্য নেবে না, সরাসরি কি হচ্ছে এরা ওয়ালটাকে ভেদ করে ব্লাড এবং লিম্ফের মধ্যে প্রবেশ করবে, সেটাকে আমরা বলবো প্যাসিভ অ্যাবজর্পশন। এবার ডাইজেশন এবং অ্যাবজর্পশন হিউম্যান বডিতে কোথায় সম্পন্ন হচ্ছে তার একটা সংক্ষিপ্ত ছবি আমরা দেখব।
তাহলে এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যান। ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যান, ঠিক আছে। এবার এই ডাইজেস্টিভ সিস্টেমের ভিন্ন ভিন্ন কি হচ্ছে যে কি অংশ আছে, এদের স্ট্রাকচার ভিন্ন ভিন্ন আছে এবং এদের ফাংশনও ভিন্ন ভিন্ন আছে। আমরা প্রিন্সিপাল যেগুলো অর্গানগুলো আছে সেগুলো কি হচ্ছে জানার চেষ্টা করব। তো এক নম্বরে জানবো যে কি ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলছে। ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলছে? যে সিস্টেমে কোনো মানুষ খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, খাদ্যের আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ সম্পন্ন করছে যে সিস্টেমের দ্বারা, এই সিস্টেমকে বলছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, আর একটি হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আচ্ছা, এখন আমরা যেটা ডিসকাস করব এট ফার্স্ট সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। তাহলে একজন মানুষের ক্ষেত্রে টোটাল এইখান থেকে মুখ ছিদ্র থেকে পায়ু পর্যন্ত 32 ফিট এলিমেন্টারি ক্যানেল হয়ে থাকে। টোটালটা হচ্ছে 32 ফিট। আচ্ছা, তো এর প্রিন্সিপাল অর্গানগুলো আছে। এক নম্বর মাউথ, দুই নম্বর বাক্কাল ক্যাভিটি, তিন নম্বর ইসোফেগাস, চার নম্বর স্টমাক, পাঁচ নম্বর স্মল ইন্টেস্টাইন, আর ছয় নম্বর লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, তাহলে মাউথ যেটা আছে, মাউথ কাকে বলে? এক নম্বর মানুষের মস্তকের অঙ্কীয় ভাগে অর্থাৎ সামনের দিকে অবস্থিত নাসিকার নিচের দিকে যে ছিদ্রের মাধ্যমে মানুষ খাদ্য গ্রহণ করে একে আমরা বলবো মাউথ। ঠিক আছে, ডেফিনেশন। এবার এর স্ট্রাকচার কিরকম আছে? মাউথ আপার লিপ এন্ড লোয়ার লিপ, অর্থাৎ একে যদি এখানে নিয়ে আসি,
এইরকম করে কি হচ্ছে যে আছে, এটা হচ্ছে আপার লিপ আর এটা হচ্ছে লোয়ার লিপ। আপার লিপ যেটা আছে এখানে নাসিকার পর্যন্ত একটা ছোট্ট খাঁজ চলে গেছে, একে অ্যানগ্রাম বলা হয়। আর আপার লিপ এর কাছে এসে এখানে একটু কি হচ্ছে যে উঁচু জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে, এটা ফেরিট্রাম বলা হয়। ফেরিট্রাম কিংবা এটা কি হচ্ছে যে টিউবারকাল যেটা আছে এটাও বলা হয়। বলা হয়। এবার এই মাউথ এর দ্বারা মানুষ কি করছে, মাউথের দ্বারা মানুষ কথা বলে, স্পিক এ সাহায্য করছে, ফাংশন, কথা বলতে সাহায্য করছে। 2 নম্বর কি করছে, খেতে সাহায্য করছে, খেতে সাহায্য করছে ইত্যাদি জিনিসে সাহায্য করে। এবার আমরা শিখব বাক্যাল ক্যাভিটি। বাক্যাল ক্যাভিটি, দেখো মুখ ছিদ্র যেটা আছে, মুখ ছিদ্র এর প্রবর্তী প্রকোষ্ঠময় যে জায়গাটি আছে এটা আমরা কি বলবো, বাক্যাল ক্যাভিটি বলবো, ঠিক আছে। এই বাক্যাল ক্যাভিটির স্ট্রাকচার যদি হয় জানতে হয় আমাদেরকে, তাহলে এর মধ্যে আমরা বেশ কিছু গঠন দেখতে পাবো। 1 নম্বর প্যালেট, প্যালেট। 2 নম্বর জ। 3 নম্বর টিথ। 4 নম্বর টাং। আচ্ছা, বাক্যাল ক্যাভিটিকে, ক্যাভিটির যে ঊর্ধ্বপৃষ্ঠ আছে, উপরে অংশ আছে মানে ঊর্ধ্বতালু আছে, একে আমরা প্যালেট বলবো। প্যালেটকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হার্ড প্যালেট, আর একটা হচ্ছে সফট প্যালেট। সফট প্যালেট ভেতরের দিকে অবস্থান করবে আর ও আলটিমেটলি এখানে এসে ওভুলা নামক একটি অংশ থাকবে, মাংসপিস পিণ্ড থাকবে, ওখানে গিয়ে কি হচ্ছে যে শেষ হবে। সফট প্যালেট নরম থাকবে, আর হার্ড প্যালেট যেটি আছে এর সামনের দিকে থাকবে, অর্থাৎ এটা যদি প্যালেট হয়, এটা প্যালেট হয়, তাহলে এই প্যালেটের মধ্যে কি হচ্ছে খাঁজ কাটা কাটা এরকম দাগ থাকবে। এদের কি বলছি, রিড বলছি। এই খাঁজ কাটা কাটা যে দাগগুলো আছে এগুলো ভাঁজ হয়ে কি হচ্ছে রুগী নামক অংশ গঠন করেছে। গঠন করবে, ঠিক আছে। এবার হচ্ছে জ।
প্রত্যেক মানুষের বাক্যাল ক্যাভিটিতে দুটি জ আছে, অর্থাৎ আপার জ অ্যান্ড লোয়ার জ। and lower jaw। যে লোয়ার জ আছে একে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নাড়াচড়া করতে পারবো, অর্থাৎ উপরের দিকে করতে পারবো, নিচের দিকে করতে পারবো, ডানে করতে পারবো এবং বামে করতে পারবো। এখন আপার জ যেটা আছে এই জকে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারবো না। যখনই আমরা আপার জকে মুভ করতে চাইবো তখন কি হচ্ছে যে আমাদের যে করটি আছে এই করটি কি হচ্ছে যে মুভ করবে, অর্থাৎ নাড়াচড়া করবে। এবার আমরা শিখব তীর। সাপোজ কি হচ্ছে, এটা হচ্ছে জ, জ আছে, তাহলে এই জয়ের মধ্যে আমরা দেখতে পাবো দাঁত। এইরকম করে দাঁতগুলো কি হচ্ছে অবস্থান করবে। তো দাঁত ডাই হাই ডন থেকোডন এন্ড হেটারোডন, এই তিন প্রকৃতির কি হচ্ছে দাঁত আমরা দেখতে পাবো। ডাইফাইডন্ট যেটা আছে সেটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে মিল্কি টিথ আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথ। মিল্কি টিথ যে আছে 6 মাস থেকে 5 থেকে 6 বছরের মধ্যে উঠবে, ঠিক আছে। আর পার্মানেন্ট টিথ যেটা আছে 18 মাস থেকে 25 বছর বয়সের মধ্যে দেখা যাবে। তো ডেন্টাল ফর্মুলা অফ মিল্কি টিথ, একজন শিশু ডেন্টাল ফর্মুলা কি হবে? অফ মিল্কি টিথ, ডেন্টাল ফর্মুলা তাহলে থাকবে 2 1 0 2। এইরকম কি হচ্ছে যে একদিকে থাকবে, এক পাশে চোয়ালের একদিকে থাকবে 2 1 2 3, অর্থাৎ ক্যান ইনসিজার ক্যানাইন ইনসিজার থাকবে দুটা, ক্যানাইন থাকবে একটা, প্রিমোলার থাকবে না, মোলার থাকবে দুটা। সেম হবে 2 1 0 2, এই সাইডেও অবস্থান করবে। তাহলে কি হচ্ছে, এদিক হয়ে গেল 5টি, এদিকে হয়ে গেল 5টি। এবার এটা হচ্ছে নিম্ন চোয়াল, তাহলে ঊর্ধ্ব চোয়ালের ঠিক একইভাবে 5টি করে থাকবে, +5 তাহলে হয়ে গেল 10, উপরে হচ্ছে 10 নিচে হচ্ছে 10, তাহলে 20টি থাকবে। ডেন্টাল ফর্মুলা, এটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা। আচ্ছা, পার্মানেন্ট টিথ যেটা আছে
ডাইফাইটোনের মধ্যে মিল্কি টিথ এবং পার্মানেন্ট টিথ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর থেকোটন যেটা আছে সেগুলো কি হচ্ছে যে কি জয়ের মধ্যে টিথ গুলো ওর সকেটের মধ্যে ঢুকে থাকছে। আর হেটারোটন টিথকে চারটি ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ঠিক আছে। ওই অনুযায়ী কি হচ্ছে যে এটা সাজানো হয়েছে। তাহলে ডেন্টাল ফর্মুলা অফ পার্মানেন্ট টিথ। ডেন্টাল ফর্মুলা অফ পার্মানেন্ট টিথ এই হেটারোডন্টের মধ্যে পড়বে। ইনসিজার, এটার নাম হয়ে গেল ইনসিজার। এটার নাম হয়ে গেল ক্যানাইন। আচ্ছা, এটা হয়ে গেল প্রিমোলার। মোলার। আর এটা হয়ে গেল মোলার। তাহলে দুটা আছে, এই দুটা টু, ক্যানাইন একটা, প্রিমোলার দুটা, আর মোলার তিনটা। তাহলে জয়ের ওয়ান সাইডে এরকম হচ্ছে, তাহলে এই সাইডেও কি হচ্ছে এরকম হবে 2 1 2 3 এরকম হবে। তো 3 2 5 1 6 আর 2 8, 8টা, নিচেও 8টা, মানে এই দিকে 8টা আছে, এই দিকে 8টা আছে। তাহলে লোয়ার জয়ের টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে 8টা করে 16টা। এবার আপার জয় আছে, তাহলে 8 যোগ 8 যোগ, তাহলে 16/16, তাহলে 16 কে 16 দিয়ে যোগ করতে গেলে 32টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা অফ পার্মানেন্ট টিথ। তো পার্মানেন্ট টিথ কি হচ্ছে হেটারোডন্ট প্রকৃতির মধ্যে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার এইরকম কি হচ্ছে যে ভাগ করা যাবে। এখন ব্যাপারটা হলো যে একটা টিথ নিলাম, সাপোজ কি হচ্ছে এই টিথ এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে জয়ের মধ্যে ঢুকে আছে টিথটা। তো একে তিনটি ভাগে ভাগ করা হয়, হচ্ছে ক্রাউন, এটা হচ্ছে নেক, আর এখান থেকে এটা হচ্ছে রুট। তো ইনসিজার, ক্যানাইন যে দাঁতগুলো আছে এদের ক্ষেত্রে রুট একটি করেই অবস্থান করবে। প্রিমোলার এর প্রথম যেটা দাঁত, তাহলে এটা এর ক্ষেত্রে দুটি রুট অবস্থান করবে। তাহলে দুটি যদি হয় তাহলে এখানে হয়ে যাবে, এই অংশটি হয়ে যাবে একটি, দুটি, এরকম নিচের দিকে হয়ে যাবে, আর উপরের দিকে এরকম করে থাকবে। এটা এরকম থাকবে। এরকম হয়ে যাবে। আচ্ছা, এবার মোলার যে আছে,
মোলারের নিম্ন চোয়ালে দুটি করে রূপ থাকবে, আর ঊর্ধ্ব চোয়াল যেটা আছে মোলারের ঊর্ধ্ব চোয়াল এর ক্ষেত্রে তিনটি করে রূপ থাকবে। এইরকম করে কি হচ্ছে এদের গঠনটা দেখা যাবে। এবার যদি একটা ইনসিসার প্রকৃতির দাঁতে ভিতরের দিকে আমরা যদি দেখি তাহলে এইরকম করে একটা ক্যাভিটি দেখা যাবে, ভিতরে ফাঁকা জায়গা থাকবে, অর্থাৎ গর্তের মতো জায়গা আছে, একে পাল্প ক্যাভিটি বলবো। এই পাল্প ক্যাভিটির চারিদিকে এইরকম ডেন্টিন নামক অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর এর টিথ যেটা আছে এনামেল জাতীয় পদার্থ দিয়ে কি হচ্ছে গঠিত হয়ে থাকবে। তাহলে টিথ এর ব্যাপারে আমরা কিছু জানলাম। এবার আমরা জানবো টাং। যখন কোনো মানুষের বাক্যাল ক্যাভিটির মধ্যে, তাহলে এটা জানবো বাক্যাল ক্যাভিটির মধ্যে দেখছি তখন ওর নিম্ন পোর্শন মানে নিম্ন ভাগ এই অংশ যেটা আছে এইখানে একটা মাংসল পিণ্ড দেখা যাচ্ছে, একে আমরা বলবো টাং। এই কি করেছে এই নিচের অংশের সঙ্গে এর দ্বারা যুক্ত হয়ে আছে, একে লিঙ্গুয়াল ফ্রিনুলাম বলবো। আচ্ছা, যখন টাংকে দেখা হচ্ছে সাপোজ কি হচ্ছে এই টাংটাকে এখানে নিয়ে চলে আসলাম, নিয়ে চলেছি, তখন এর সামনে এবং পিছনে অংশের মাঝে একটা ভি আকৃতির দাগ দেখতে পাবো আমরা, এরকম দাগ দেখতে পাবো। একে বলো ওরাল টাং। ওরাল টাং। আর একে বলবো ফ্যারেঞ্জিয়াল টাং। যখন টাংটা দেখছি তখন ওর মধ্যে প্রচুর পরিমাণে অভিক্ষেপ গুলো দেখা যাবে, অর্থাৎ প্রজেকশন দেখা যাবে। এইরকম এরকম প্রচুর পরিমাণে প্রজেকশন আছে, এদিকে বলবো প্যাপিলি। প্যাপিলি তাহলে টাংয়ের মধ্যে টোটাল 3 রকমের প্যাপিলি দেখা যাবে। এক উল্টানো ভি আকৃতি 10 থেকে 12টি থাকবে, এদিকে সার্কাম ভ্যালেট প্যাপিলি বলবো। এক একটি সার্কাম ভ্যালেট প্যাপিলি 100টির মতো টেস্ট পার্ট বা সার্কোলক নিয়ে গঠিত হবে। 2 নম্বর, এদের জীবের মাঝখানে যে প্যাপিলিগুলো অবস্থান করবে, যেগুলো টেকটাইল পার্ট বা স্পর্শ গ্রাহক অংশ হিসাবে কাজ করছে, এদেরকে আমরা বলবো ফিলিহর্ন প্যাপিলি।
এর প্রান্তের কাছে যে প্যাপিলিগুলো অবস্থান করছে, প্রান্তে আমরা একে বলবো ফাঞ্জিফল প্যাপিল। আচ্ছা, এবার হচ্ছে জীবের এই পোর্শন যে আছে, অর্থাৎ উপরের দিকে পার্শ্বীয় অংশ, এখানে যে প্যাপিলগুলো অবস্থান করবে একে আমরা বলবো ফলিয়েট প্যাপিল। ফলিয়েট প্যাপিল এরা কোনো স্বাদ গ্রহণে ওরকম সাহায্য করে না, ঠিক আছে। এবার যখন আমরা জীবকে দেখছি তখন জীবের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের আমরা স্বাদ অনুভব করব, সব জায়গায় একই ধরনের স্বাদ অনুভব করব না। জীবের সামনের যে অংশটা আছে, এই অংশটা, এখানে আমরা সুইট বা মিষ্টি স্বাদ অনুভব করব। জীবের পিছনের যে অংশটা আছে, এই জায়গা, এইরকম জায়গায়, এখানে আমরা তিক্ত স্বাদ অনুভব করব। আর পাশের যে অংশগুলো আছে, এই সকল অংশ, এখানে লবণাক্ত কিংবা অম্ল, লবণাক্ত এবং অম্ল স্বাদগুলো অনুভব করব। আর মাঝখানে যে অংশটা আছে সেটা কি হচ্ছে, যে কি স্পর্শগ্রাহক অংশ হিসাবে কাজ করবে। এই রকম টানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এবার হচ্ছে ইসোফিগাস। বাকাল ক্যাভিটির যদি ফাংশন বলি তাহলে আমরা কি হচ্ছে যে কি বাকাল ক্যাভিটির মাধ্যমে খাদ্যের যে কঠিন প্রকৃতির খাদ্য আছে সেটা কঠিন প্রকৃতির খাদ্যকে সরল প্রকৃতির খাদ্যে পরিণত করছি, অর্থাৎ দাঁতের মাধ্যমে আমরা চিবিয়ে চিবিয়ে ছোট করব, জীবের মাধ্যমে কি হচ্ছে যে আমরা স্বাদ গ্রহণ করব, ঠিক আছে। এই সকল কাজগুলো আমরা বাকাল ক্যাভিটির মাধ্যমে সম্পন্ন করব। এবার হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস মানুষের ক্ষেত্রে যে ইসোফেগাসটি আছে সেটি এখান থেকে শুরু করে স্টোমাক পর্যন্ত বিস্তৃত হয়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ফ্যারিংস থেকে শুরু করে স্টোমাক পর্যন্ত দীর্ঘ 10 থেকে 12 সেমি যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ইসোফেগাস বলবো। এই ইসোফেগাসকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সার্ভিকাল, ইসোফেগাস, দ্বিতীয় হচ্ছে থোরাসিক, ইসোফেগাস, আর তৃতীয় হচ্ছে অ্যাবডোমিনাল ইসোফেগাস। সার্ভাইকাল ইসোফেগাস যেটা আছে সবচেয়ে উপরের দিকে অবস্থান করছে, থোরাসিক বক্ষ গহ্বরের মধ্যে অবস্থান করবে, আর অ্যাবডোমিনাল যেটা আছে সেটা কি হচ্ছে যে কি ডায়াফ্রাম এর কাছাকাছি জায়গায় অবস্থান করবে, ঠিক আছে। ফাংশন অফ ইসোফেগাস। তো এই কি করছে, যে খাদ্য অপাচ্য অংশ আছে, যে খাবারটা খাওয়া হয়েছে সেই খাবারটাকে ও পেরিস্টোসিস প্রসেসের মাধ্যমে
প্রসেসের মাধ্যমে এই জায়গা থেকে স্টোমাকের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ ক্রমসংকোচন প্রসারণশীল প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যটাকে সামনের দিকে পৌঁছে দিবে। এবার ইসোফেগাসের আগে এখানে একটি গঠন আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস বাক্কাল ক্যাভিটি পরে এবং ইসোফেগাসের আগে যে ফানেলের মতো গঠন বিশিষ্ট অংশ, ফানেলের মতো গঠন বিশিষ্ট অংশ দেখতে পাচ্ছি, এইটা আমরা বলবো ফ্যারিংস। এই ফ্যারিংস তিন ধরনের হয়ে থাকে, নাসো ফ্যারিংস, 2 নম্বর অরোফ্যারিংস, আর একটা ফ্যারিংসিয়াল। নাসোফ্যারিংস যেটা আছে সেটা কি হচ্ছে, ফ্যারিংসের যে অংশটা উপরের দিকে নাসিকার সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে সেটা হয়ে গেল নাসোফ্যারিংস। এই অংশের মাধ্যমে কি হচ্ছে, দিয়ে গেছে, এটা হয়ে গেল নাসোফ্যারিংস। ওরোফ্যারিংস যেটা আছে, ওরাল বাক্কাল ক্যাভিটির সঙ্গে ফ্যারিংসের যে অংশটা যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে গেল অরোফ্যারিংস। আর ফ্যারিঞ্জিয়াল ফ্যারিংস অর্থাৎ ফ্যারিংসের নিচে নিম্ন পোর্শন অর্থাৎ এই সকল অংশ যেগুলো আছে সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ফ্যারিংস। এখন এই গঠনটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে এখানে আমরা একটা ছিদ্র দেখতে পাবো, যেটাকে আমরা গ্লোটিস বলবো। গ্লোটিস, এই গ্লোটিস একটা ছোট্ট মাংসপিণ্ড দ্বারা ঢাকা থাকে। যখন খাওয়াটা এটা দিয়ে আসে তখন এটা ঢাকনার মতো এর উপরে চেপে যায়, একে বলো আমরা এপিগ্লোটিস। আর গ্লোটিস 2 ধরনের ছিদ্র এর সম্মিলনে গঠিত হয়েছে। একটা হচ্ছে খাদ্যনালী বা ফুড ক্যানেল, আর একটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। আচ্ছা, এরপরে স্টোমাক থেকে পরবর্তী অংশগুলো এর পরের দিন আমরা কি হচ্ছে ডিসকাস করব। তাহলে আজকে এতদূরই থাকুক। এলিমেন্টারি ক্যানেলের কি হচ্ছে যে অর্ধেক জিনিসটা আছে ডিসকাস হলো, এর পরের দিন বাকি অর্ধেক জিনিসটা আমরা ডিসকাস করব। ওকে।